আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাইমুল কুদিয়া। আজকে আমরা আলোচনা করব রোগমুক্ত শিশু জন্মলাভে হোমিওপ্যাথিতে করণীয়। রোগমুক্ত শিশু লাভের জন্য হোমিওপ্যাথিতে গর্ভ অবস্থায় ওষুধ সেবন করতে হয় গর্ভবতী মাকে। এই ওষুধ সেবনের সিস্টেমটা গর্ভবতী মায়ের তার কন্ডিশন, তার বাবার কন্ডিশন, মায়ের পিত্ত বংশের কন্ডিশন এবং বাবার পিত্ত বংশের কন্ডিশন হিসাবে ওষুধ নির্বাচন হয়। সবকিছু শেষে এটা অবশ্যই খেয়াল রাখতে হয়, লক্ষণের বাইরে কোনো ওষুধ নির্বাচন হয় না। লক্ষণ নিয়ে ওষুধ হবে এবং এই লক্ষণ নিয়ে ওষুধ প্রয়োগের ফলেই একটা নিরোগ শিশু জন্ম লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এবং হোমিওপ্যাথি গবেষকদের সিদ্ধান্ত, যেসব রোগ গর্ভ অবস্থায় গর্ভবতী মা বহন করে বা ভোগ করতে থাকে, এই রোগগুলা সাধারণত শিশু পায় না। শিশু শুধুমাত্র ওই রোগগুলাই পায় যে রোগগুলা চাপা পড়ে। এই চাপা পড়া রোগ হইতে পারে আগে তার মায়ের আগে হয়েছিল কোনো এক সময়, এখন নাই, অথবা তার বংশের মধ্যে কারোর ছিল এখন নাই, বা আছে কিন্তু বংশে আছে ওনার নাই, অথবা গর্ভ অবস্থায় কোনো একটা রোগ হয়েছে যেটাকে বিসদৃশ চিকিৎসা সিস্টেমে চাপা পড়া দেওয়া হয়েছে, বা ওষুধ না খেয়ে এটারে চাপা দেওয়া হয়ে গেছে, এখন আর নাই, কিন্তু সে এটা ফিল করে না, কিন্তু তার ভিতরে আছে, চাপা পড়ে আছে। এই চাপা পড়া রোগগুলাই সন্তান পায়। যেগুলা চাপা পড়ে নাই, এমনিতে ভোগ করতেছে, এই রোগগুলা সাধারণত সন্তান পায় না। এছাড়া হোমিওপ্যাথিতে এই যে নিরোগ শিশু জন্ম লাভের যে উপায় নিয়ে উপায়ের একমাত্র সিস্টেম দেওয়া হয়েছে মেডিসিন প্রয়োগ। যখন গর্ভবতী মা তার লক্ষণ হিসাবে বংশগত লক্ষণ, তার নিজস্ব লক্ষণ, সবগুলা রোগের লক্ষণ হিসাবে যখন ওষুধ সেবন করবে, তখন এই তার গর্ভস্থ সন্তানটা নিরোগ রোগমুক্ত ভাবে ভূমিষ্ঠ করবে ইনশাআল্লাহ। এই হিসেবে হোমিওপ্যাথিতে অনেকগুলা ডিরেকশন দেওয়া আছে, মেডিসিনের মধ্যে অনেকগুলা ডিরেকশন দেওয়া আছে। আমরা আজকে সংক্ষিপ্ত কিছু ডিরেকশন বা সংক্ষিপ্ত কিছু লক্ষণে নাম আপনাদের সামনে প্রকাশ করব, যারা নতুন হোমিওপ্যাথি বা শিখতে চায় তারা যেন উপকৃত হয়। নিরোগ শিশু জন্ম লাভের ক্ষেত্রে আমরা যেই ওষুধগুলা বলবো, তার মধ্যে আমরা প্রথম যে ওষুধটা বলতে চাই সেটা হচ্ছে অ্যান্টিসোরিক সিস্টেম। অ্যান্টিসোরিক সিস্টেমটা আমরা সাধারণত চর্মরোগে ইউজ করি। যদি গর্ভবতী মায়ের চর্মরোগ থাকে অথবা অনাগত শিশুর বংশে কারোর চর্মরোগ থাকে, তখন আমরা অ্যান্টিসোরিক ওষুধগুলা ইউজ করি। যদি অনেকেরও চর্মরোগ আছে, লক্ষণ নেওয়া জটিল হয়ে যাচ্ছে, তখন আমরা গ্রুপ হিসাবে চিন্তা করবো যে যদি চর্মরোগ দুর্গন্ধযুক্ত হয় তখন আমরা সরিনাম ইউজ করব, আর যদি দুর্গন্ধ না থাকে তাহলে সালফার ইউজ করব। এরপরে আমরা দেখবো যদি গর্ভবতী মায়ের গ্যাস্ট্রিক বা অথবা গনোরিয়া থাকে, চাপা পড়ে, তখন আমরা সাধারণত মেডোরিনাম ইউজ করব। আর যদি এরকম হয় যে এই রোগগুলা অনাগত শিশুর বংশের মধ্যে কারোর আছে, তখন আমরা মেডোরিনাম ইউজ করব প্রতি মাসে একবার, 9 মাসে প্রতি মাসে একবার ইউজ করব। এরপরে যদি গর্ভবতী মায়ের অথবা অনাগত শিশুর বংশের কারোর হাঁপানি থাকে, তখন আমরা নেকটাম সালফ অথবা থুজা লক্ষণ হিসেবে ইউজ করব। এরপরে যদি গর্ভবতী মায়ের অথবা অনাগত শিশুর বংশে কারোর সিফিলিস থাকে, অথবা তাদের ঠোঁট কাটা, নাক কাটা, অথবা তার অঙ্গ বিকৃতির ইতিহাস থাকে, তখন আমরা সিফিলিনাম বা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন ইউজ করব প্রতি মাসে একবার। এরপরে যদি আমরা দেখি গর্ভবতী মায়ের অথবা অনাগত শিশুর বংশের কারোর ক্যান্সার থাকে, তখন আমরা থুজা অথবা কার্সিনোসিন লক্ষণ হিসাবে ইউজ করব। এবং যদি দেখি গর্ভবতী মায়ের অথবা অনাগত শিশুর বংশের মধ্যে কারোর যক্ষা থাকে বা যক্ষার ইতিহাস থাকে, তখন আমরা টিউবারকুলিনাম বোভিনাম অথবা টিউবারকুলিনাম ব্যাসিলাম ইউজ করব। এরপরে যদি গর্ভবতী মায়ের অথবা অনাগত শিশুর বংশের কারোর এই ঠান্ডা লাগার প্রবণতা থাকে, বারবার ঠান্ডা লাগে, তখন আমরা তাকে ক্যালকেরিয়া কার্ভ বা অ্যান্টিটিউবারকুলার মেডিসিনটা ইউজ করা যায়। এরপরে যদি গর্ভবতী মায়ের অনাগত শিশুর বংশের কারোর গ্ল্যান্ডের সমস্যা থাকে, তখন আমরা টিউবারকুলিনাম বোভিনাম ইউজ করব, বা লক্ষণ হিসেবে যে মেডিসিনটা আসে ওটা ইউজ করব। এরপরে যদি গর্ভবতী মায়ের অথবা অনাগত শিশুর বংশের কারোর অস্থি বিকৃতি মানে হাড়ের কোনো
অসুবিধা থাকে, অসুবিধার ইতিহাস থাকে, তখন আমরা সাইলেশিয়া ইউজ করব। এই ওষুধগুলা যদিও এক এক লক্ষণ হিসেবে বলা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে লক্ষণকে। লক্ষণ হিসাবেই আমরা ওষুধ ব্যবহার করব ইনশাল্লাহ। যদি এভাবে লক্ষণ হিসেবে ইউজ করা হয়, তখন ইনশাল্লাহ একটি নিরোগ শিশু ভূমিষ্ঠ করবে ইনশাআল্লাহ। এই বলে আজকে আমাদের এখানেই আমাদের আজকের বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম।